নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজ আমরা তুলে ধরব মূলত এই শেষ মুহূর্তের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পঞ্চম শ্রেণীর। কি না, পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্র 2024 এই সাইজেনে আমরা উত্তরপত্রের সমাধান সহ অর্থাৎ উত্তরপত্র সহ তোমাদের তুলে দেব, যাতে করে এই শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের চূড়ান্ত হয়ে যায়। অর্থাৎ এই পর্বে আমরা যে সমস্ত প্রশ্নগুলি রাখব তা মূলত যে পঞ্চম শ্রেণীর 50 নম্বরের যে পরীক্ষা রয়েছে গণিতের, সেই 50 নম্বরের সমাধান আমরা সম্পূর্ণরূপে তোমাদের তুলে দেব। এই 50 নম্বরের সমাধান তোমরা যদি করো, আগামী দিনে অবশ্যই যে প্রশ্নপত্র তোমরা হাতে পাবে সেখানে এই প্রশ্নগুলির থেকে বেশ কিছু প্রশ্নপত্র বা প্রশ্নের সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো। তো সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখো, আজকের পর্বে আমরা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেখানে রয়েছে 50 নম্বরের মধ্যে প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আছে 10 নম্বর, 10টি প্রশ্ন দেওয়া আছে, সেই 10টি প্রশ্নের সমাধান করতে হবে। তারপরে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে আছে, 6 2 12, তাই 10 আর 12তে হলো 22। এবার রয়েছে 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে 2 4 8, 2 নম্বর করে এখানেও আছে, তাহলে হলো 30 নাম্বার। এবং এখানে রয়েছে 4 3 12, অর্থাৎ আরও 12 নাম্বার, মানে 42 নাম্বার। সেখানে রয়েছে 3টি প্রশ্নের উত্তর দিতে বলা আছে 4-এর দাগে। আর 5 এবং 6-এর দাগে রয়েছে 2টি জ্যামিতি, তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। সেখানে রয়েছে 4 4 8 নাম্বার, অর্থাৎ সর্বমোট 50 নাম্বারের সমাধান আমাদের এই পর্বে তুলে ধরা হবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই প্রশ্নপত্রগুলির যে প্রশ্নগুলো রয়েছে, যেহেতু এখানে সম্পূর্ণটা দেওয়া যাচ্ছে না, তাই আমরা কিছু কিছু করে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এবং তার সম্পূর্ণ 50 নাম্বারের সমাধান তুলে ধরব। তো দেখো, প্রথম প্রশ্নে কি রয়েছে। 1-এর দাগের প্রশ্নে কি আছে? 1-এর দাগের প্রশ্নে রয়েছে পিরামিডের ভূমিতলের বাহু সংখ্যা n হলে পিরামিডের তল সংখ্যা কত? পিরামিডের ভূমিতলের বাহু সংখ্যা যা হবে তার তল সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি। তাহলে পিরামিডের তল সংখ্যা হবে 1-এর ক, উত্তর লিখব আমরা 1-এর কয়ে উত্তর লিখব পিরামিডের তল সংখ্যা, পিরামিডের তল সংখ্যা সমান সমান n + 1, অর্থাৎ যতগুলো বাহু তার চেয়ে একটা বেশি, n + 1t। এটি হলো তল সংখ্যা। এবার ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগের প্রশ্নে কি আছে? এখানে বলা আছে প্রিজমের ভূমিতলের বাহু সংখ্যা m হলে ওই প্রিজমের তল সংখ্যা কত? তাহলে যে প্রিজমের বাহু সংখ্যা হলো m, তার তল সংখ্যা হবে তার চেয়ে দুটো বেশি। যেমন আমরা পিরামিডের ক্ষেত্রে করছি একটা বেশি, এক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে দুটো বেশি। তাহলে প্রিজমের তল সংখ্যা সমান সমান m + 2, অর্থাৎ m + 2টি, m এর সঙ্গে আরও 2 যোগ হবে, তল সংখ্যা দুটো বেড়ে যাবে। গয়ের দাগের প্রশ্নে কি রয়েছে? এখানে আছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যা হলো সেই বৃত্তের ব্যাস। তাহলে লিখব আমরা গয়ের দাগের প্রশ্নে বৃত্তের বৃহত্তম
জ্যা হবে ওই বৃত্তের ব্যাস, ওই বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হবে ওই বৃত্তের ব্যাস। এবার ঘয়ের দাগের প্রশ্ন। ঘয়ের দাগের প্রশ্নে কি বলা আছে, একটি নিরেট শঙ্কুর তল সংখ্যা কটি? একটি নিরেট শঙ্কুর কটি তল হবে? একটি নিরেট শঙ্কুর একটি নিরেট শঙ্কুর তল সংখ্যা সমান সমান দুটি হবে, দুটি হবে তার তল, যার একটা হবে বক্রতল আর একটা হবে সমতল। অর্থাৎ একটা নিরেট শঙ্কুর দুটো তল হবে। এবার রয়েছে শূন্যস্থান পূরণ করো উঁয়োর দাগে। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত ড্যাশ বর্গমিটার? যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল হবে, উঁয়োর দাগের প্রশ্নে ক্ষেত্রফল সমান সমান বাহুর স্কোয়ার বা বর্গ, অর্থাৎ 6 বর্গ সমান 36 বর্গ মিটার। 36 বর্গ মিটার হবে ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা জমির ক্ষেত্রফল। এবার 6 দাগের প্রশ্নে বলা আছে কি, বলা রয়েছে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক? যদি কাজের পরিমাণ স্থির রাখা হয় তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আর দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে। তার মানে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে যে সম্পর্কটা সেটা হলো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লিখব আমরা লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক থাকে, বিপরীত সম্পর্ক থাকে, ব্যস্ত বা বিপরীত সম্পর্ক থাকে। এবার 6 দাগে যে প্রশ্নগুলো রয়েছে, ছ, বর্গীয়, ঝ এবং ইয়, সেই প্রশ্নগুলোর সমাধান করব এবং এগুলো মুছে নিয়ে, অর্থাৎ এই বোর্ডেতে আমাদের যতটা ধরলো আমরা তুলে ধরলাম, এটা মুছে নিয়ে আবার তোমাদের বাকি প্রশ্নগুলোর সমাধান তুলে ধরছি। তো চলো এবার 6 দাগের প্রশ্ন কি রয়েছে না, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। এখানে 6 দাগে বলা আছে কি না 81 ভাজিত 1000 সমান সমান শূন্যস্থানে কি বসবে? যেহেতু এখানে কোনো দশমিক নেই তার মানে বুঝতে হবে যে শেষে আছে, একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিকটা বাঁ দিকে এখানে 3 ঘর সরে যাবে, যেহেতু একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে 3 ঘর সরে গেলে হবে 0.081। তাহলে 81কে 1000 দিয়ে ভাগ করলে পাবো আমরা 0.081। এবার বর্গীয় দাগের প্রশ্নে কি বলা আছে? এখানে বলা আছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হবে তার অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সমান অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হবে তার অতিভুজ। এবার ঝয়ের দাগের প্রশ্নে কি বলা আছে? এখানে বলা রয়েছে একটি নিরেট অর্ধগোলকের কয়টি বক্রতল আছে? একটি নিরেট
বলা আছে আর অর্ধগোলক তার বক্রতলের সংখ্যা, তার বক্রতলের সংখ্যা হবে কটি? না, দুটি হবে বক্রতল। একটি নিরেট অর্ধগোলকের বক্রতল সংখ্যা সমান সমান দুটি হবে বক্রতল। এবার এই একের দাগের ইঁয়োর যে প্রশ্নটি রয়েছে সেখানে রয়েছে কি না 700 যোগ 100 এই 10 কত আছে? এখানে আছে 700 যোগ 20 যোগ 1 যোগ 3-এর 10 যোগ 6-এর 100 যোগ 1-এর 1000, অর্থাৎ পূর্ণ সংখ্যা রয়েছে আমাদের 721। তাহলে ইঁয়োরটা হবে 721 হলো পূর্ণ সংখ্যা, তারপরে দশমিক আছে কত না, তার মানে 3-এর 10, 3/10 মানে 3 দশাংশ, এখানে লিখব আমরা 3 দশাংশ। তারপরে রয়েছে 6 শতাংশ, তারপরে 6 এবং রয়েছে 1 সহস্রাংশ অর্থাৎ 1। তাহলে আমরা লিখব এভাবে 721.361 এভাবে লিখব আমরা। এবার চলে যাব আমরা 2-এর দাগের প্রশ্নে, যেখানে বলা রয়েছে কি না 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথম প্রশ্নে বলা আছে 6 দুগুণে 12 নাম্বার আছে মোট। প্রথম প্রশ্নে কি বলেছে? 2-এর দাগের ক। প্রথম প্রশ্নে বলা রয়েছে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে? তাহলে ছিল কতজন? 30 জন, 24 দিনের খাবার ছিল, 6 জন নতুন ছাত্র এসেছে অর্থাৎ আরও 6 জন বেড়েছে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে সমাধান করব এইভাবে, 30 জন ছাত্রের চলবে সমান সমান 24 দিন। 24 দিন। একজন ছাত্রের চলবে সমান সমান 24 গুণ 30 দিন। 24 গুণ 30 দিন মানে বেশি দিন চলবে, তাই গুণ হবে। এবার 30 যোগ 6 সমান 36 জন। তাহলে 36 জন ছাত্রের চলবে সমান সমান 24 গুণ 30 বাই নিচে লিখবো আমরা 36। 6 5-এ হবে 30, 6 6 হবে 36, 6 4-এ হবে 24, মানে 4 5-এ 20 দিন। 20 দিন চলবে। তাহলে যেখানে 30 জন ছাত্রের 24 দিন চলছিল যে খাবার, সেই খাবারই আরও 6 জন ছাত্র এসে যাওয়াতে অর্থাৎ 36 জন ছাত্রের চলবে 20 দিন। তো এই হলো আমাদের 1-এর দাগের অঙ্কগুলির এবং সেই সঙ্গে 2-এর দাগের কয়ের সমাধান। এবার বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা তুলে ধরবো এই অংশটা মুছে নিয়ে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 2-এর ক্ষয়ের দাগের অঙ্ক কি রয়েছে না, এখানে বলা আছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, তাই আমরা একদম সরাসরি উত্তরে চলে যাব। কিভাবে লিখব না, 2-এর খ, এখানে জমিটির প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ চাইছি, তাই দৈর্ঘ্য লিখব এখানে, অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে আমরা ভাগ করব। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 918।
918, তাকে আমরা ভাগ করব প্রস্থ দিয়ে, দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য সমান আছে 54 দিয়ে ভাগ করব, কত হবে? তো এটা আমরা এইভাবে ভাগ করতে পারি, এই 918 একে 54 দিয়ে ভাগ করছি, তাহলে একবার যাবে 54 একে 54, 4 কয় দাও 11, 7 দাও 11, 5 একে 6 কয় দাও 9, 3 দাও 9, এবার 8 নামলো, 5 7 35, তাহলে 7 দিয়ে গেলে 7 4 28, আর 7 5 35, আর 2 হলো 37, মিলে গেল। অর্থাৎ উত্তর পাবো কত আমরা? না 17। তাহলে সমান সমান হবে 17 মিটার। 17 মিটার, যেহেতু দৈর্ঘ্য দেওয়া ছিল এখানে 54 মিটার, তাই প্রস্থ হলো এখানে 17 মিটার। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নে কি আছে? গয়ের দাগের প্রশ্নে কি বলেছে? গয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে বিয়োগ করো 7 পূর্ণ 8 9 বিয়োগ 5 পূর্ণ 1 6। তাহলে 7 পূর্ণ 8 9 বিয়োগ 5 পূর্ণ 1 6 সমান সমান দিয়ে লিখবো আমরা 7 9 63, 63 আর এই 8 71, 71 9 বিয়োগ 6 5 30, আর একে হবে 31, তাহলে 31 হবে 6। এখন এই 9 এবং 6 লসাগু করব। 9 আর 6 লসাগু হবে কত? না 18। এখন 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2, তাই 71 দুগুণে হবে 142 বিয়োগ, এবার 6 3 হবে 18, 3 অর্থাৎ 3 31 হবে 93। তাহলে 142 থেকে 93 বিয়োগ করব। এবার 3 কয় দাও 12, 9 দাও 12, 9 কে 10 কয় দাও 14, 4 দাও 14, 49 18। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশের রূপে নিয়ে আসব। তাহলে 3 18 54 হয়, বেশি হয়ে যাচ্ছে, তাই 18 2 হবে 36, 36। এবার 13, 36 আর 13তে হবে 49, 13/18, অর্থাৎ 2 পূর্ণ 13 18 হবে। এক্ষেত্রে এই বিয়োগটির বা ভগ্নাংশের বিয়োগটির সমাধান। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। কি রয়েছে? না ঘয়ের দাগে ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট থেকে বড় হিসাবে সাজাও। ঘয়ের দাগের প্রশ্ন কি কি আছে? এখানে আছে 2 এর 3, রয়েছে 4 এর 9, রয়েছে 5 এর 6। প্রথমে কাজ হবে আমাদের কি এই হরগুলোর লসাগু করা। 3 9 এবং 6 এদের লসাগু। এদের লসাগু করলে কি হবে? 3 9 এবং 6 এদের লসাগু করলে হবে 3 1 3, 3 3 9, 3 2 6, মানে 3 2 6, 6 3 হবে 18। তাহলে এটা হবে 18। এখন এদেরকে 18 দিয়ে প্রত্যেককে গুণ করব। 18 দিয়ে গুণ করব, অর্থাৎ লসাগু দিয়ে আমরা গুণ করছি। তাহলে কি পাবো? 3 6 হবে 18 সমান 6 2 হচ্ছে 12। আবার 9 2 হবে 18 সমান সমান হবে 4 2 8, আর 6 3 হবে 18 সমান সমান হবে 15। তাহলে আমরা কি পাচ্ছি? না এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় হলো এই 5 এর 6 ভগ্নাংশের থেকে আমরা পেলাম 15, আর সবচেয়ে ছোট 4 এর 9 থেকে পেয়েছি 8, আর মাঝে রইল কে? না 12, 2 এর 3 থেকে পেয়েছি। তাহলে আমরা যদি ছোট থেকে বড় হিসাবে সাজাই তাহলে আমরা লিখব কি? না লিখব এইভাবে 4 এর 9, এটা হবে সবচেয়ে ছোট, তাই তীর খাবে কার কাছে? না এই 2 এর 3 এর কাছে। আবার 2 এর 3 তীর খাবে কার কাছে? না এই 5 এর 6 এর কাছে। তো এই হবে এর উত্তর। তো এই গেল আমাদের ঘয়ের দাগের প্রশ্নের সমাধান 2 এর ঘ। এবার চলে যাব আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো।
উঁয়োর দাগের প্রশ্ন। উঁয়োর দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে রয়েছে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, অর্থাৎ উঁয়োর দাগের প্রশ্ন, এখানে সেই প্রশ্নের যোগফল চেয়েছে মৌলিক সংখ্যাগুলির। কি হবে? 2 হবে, 3 হবে, 5 হবে আর 7 হবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে এই 4টি, 2, 3, 5 এবং 7, যাদের যোগ করলে হবে 7, 5, 12, 12 আর 3 15, 15 আর 2 হবে 17, যোগফল হবে 17। এবার ছয়ের দাগের প্রশ্ন। ছয়ের দাগের প্রশ্নে কি আছে? বলা আছে গসাগু নির্ণয় করো 39 এবং 65। আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করব। এক্ষেত্রে এই 39 আর 65 যাবে কত দিয়ে? 13 দিয়ে। 13 3 39, 13 5 হবে 65। তাহলে এই 13 সংখ্যা দিয়ে যাচ্ছে এই দুটো সংখ্যাকে। 13 3 হলো 39 আর 13 5 হলো 65, আর যাচ্ছে না। তার মানে এই 13ই হবে গসাগু। তাহলে গসাগু সমান সমান লিখব, গসাগু সমান সমান 13। এবার ছয়ের দাগের প্রশ্ন। ছয়ের দাগের প্রশ্নে কি আছে? এখানে আছে 225 এর বর্গমূল ও 4-এর বর্গ সমান কত? তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 225 এটাকে বর্গমূল চিহ্নের ভিতরে রাখতে পারি, যোগ 4-এর বর্গ মানে 4কে এই স্কোয়ার বা বর্গ আকারে লিখতে পারি। সমান সমান দিয়ে কি হবে? এই 225-এর বর্গমূল করলে হবে 15 15 225 মানে 15, যোগ 4-এর বর্গ সমান সমান হয় 16। তাহলে 15 আর এই 16তে যোগ করলে পাবো আমরা কত? 31। এটা হবে এর উত্তর। অর্থাৎ ছয়ের দাগের উত্তরে পাবো আমরা 31। এবার 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানেও রয়েছে 2 নম্বর করে, মোট 8 নাম্বার। তো প্রথম প্রশ্নে বলেছে কয়ের দাগে 3-এর ক, বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র সহ দেখাও। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো এখানে একটা ছবি আঁকছি আমরা। এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এই এবি সমান সমান বিসি এবং কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। এটা হলো এই ত্রিভুজটার বিবরণ। এখন এই সংজ্ঞাতে আমরা কি লিখব না, যখন লিখব আমরা তখন লিখব এইভাবে যে যে ত্রিভুজের বা যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে বলবো আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এটা হলো সমকোণ 90 ডিগ্রি আর এই দুটো বাহু সমান, সেই কারণে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সংজ্ঞাটা আমি আবারও বলছি, কি না, যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন অর্থাৎ সমকোণ তুলছে যে দুটো বাহু, সেই দুটো বাহু যদি সমান হয় তখন তাদেরকে বলবো আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই গেল আমাদের 3-এর কয়ের দাগের প্রশ্ন। এবার 3-এর ক্ষয়ের দাগের প্রশ্ন কি রয়েছে? এখানে রয়েছে 5 সেমি, 2 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের সরলেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। দেখো এখানে ক্ষয়ের দাগের প্রশ্ন। এখানে ক্ষুদ্রতর যে বাহু দুটো রয়েছে তাদের যোগফল কত না 5 আর 2 সমান সমান 7, আর বৃহত্তম বাহু সেটিও হলো কত না, সেও হলো 7, দুটোই 7। এখানে এই দুটো বাহু ক্ষুদ্রতর বাহু দুটোর যোগফল
আর বৃহত্তর বাহু তাদের সমান, তাহলে কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না। কারণটা কি না, কারণ ক্ষুদ্রতর দুটি বাহুর যোগফল বা সমষ্টি যদি তৃতীয় বা বৃহত্তম বাহু থেকে বৃহত্তর হয় তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ক্ষুদ্রতর বাহুর যোগফল বৃহত্তম বাহুর সমান, অর্থাৎ তৃতীয় বাহুর সমান, সেই কারণে এই ত্রিভুজটা আঁকা যাবে না, কখনোই এই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তখনই আঁকা সম্ভব হবে যদি এই যোগফল অর্থাৎ ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল তৃতীয় বা বৃহত্তম বাহুর থেকে বৃহত্তর হয়, তখন ত্রিভুজ আঁকা যাবে। তো এই ছিল আমাদের এই প্রথমে যে তোমাদের যে প্রশ্নপত্রটা তুলে ধরলাম 50 নম্বরের মধ্যে, তার প্রথম অংশের সমাধান। বাকি অংশগুলোর সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব। সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের কাছে যেমন সহজ সরল হয়ে উঠবে, ঠিক একই রকমভাবে আগামী 2-4 দিনের মধ্যেই তোমাদের যে পরীক্ষা, সেখানে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর সমাধান সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নের সমাধানে। তার আগে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখো 3-এর গয়ের দাগের প্রশ্ন কি রয়েছে। এখানে রয়েছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত। এটা 3-এর গ। 3-এর গতে রয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এখানে সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া রয়েছে কত না 30 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ এই কোণটা আমরা ধরলাম 30 ডিগ্রি। তাহলে অপর কোণটা প্রথমে আমাদের বার করে নিতে হবে। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে কোণ দুটি হবে সমান সমান, একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে কত না, সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। তার মানে 90 বিয়োগ 30 সমান সমান আমরা লিখব 60 ডিগ্রি। তাহলে একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি, এই হবে। তাহলে এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি কোণ। এবার 3-এর ঘয়ের দাগের প্রশ্নে বলা আছে তোমার জ্যামিতি বাক্সের তল সংখ্যা যোগ শীর্ষবিন্দু সংখ্যা যোগ বিয়োগ আছে ধার সংখ্যা সমান কত। আমাদের যে জ্যামিতি বক্স, সেই জ্যামিতি বক্সের আকার কেমন হয় না, এটা হবে এইরূপ হবে তার চিত্রটা। এইভাবে আমরা আমাদের এই জ্যামিতি বক্সের ছবিটা এঁকে দেব। এটা হবে আমাদের জ্যামিতি বক্সের চিত্র। এটা হবে আমাদের জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সের কি বলেছে না, বলা আছে তল সংখ্যা। এর তল সংখ্যা হবে কটা, 6টি তল। তাহলে তল হবে 6। তারপরে কি বলা আছে শীর্ষবিন্দু সংখ্যা, এর শীর্ষবিন্দুগুলো, এগুলো হলো শীর্ষবিন্দু। এখানে আছে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, অর্থাৎ সর্বমোট আছে 8টা শীর্ষবিন্দু। তাহলে যোগ 8। তাহলে 6টা আছে তল, 8টা আছে শীর্ষবিন্দু, এদের যোগফল। বিয়োগ করতে বলেছে কি ধার সংখ্যা, কতগুলো ধার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর আছে এখানে 11, আর এখানে আছে একটা 2টো 3টে 4টে 5টা 6টা
7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে মোট ধার সংখ্যা আছে 12টি। তার মানে এই সরলটির সমাধান করলে পাবো আমরা 8 6 14 বিয়োগ 12 সমান সমান 2টি। তাহলে 2 হবে, অর্থাৎ তল সংখ্যার সঙ্গে শীর্ষবিন্দু সংখ্যা যোগ করে যদি আমরা ধার সংখ্যাকে বিয়োগ করি তাহলে পাবো কত না 2। এই গেল আমাদের 3-এর ঘয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার রয়েছে উঁয়োর দাগের প্রশ্ন। বলছে স্থূলকোণ কাকে বলে, চিত্র সহ দেখাও। স্থূলকোণ কাকে বলে? এখানে স্থূলকোণ, স্থূলকোণ হলো যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে বলবো আমরা কি না স্থূলকোণ। তাহলে আমরা এইভাবে একটা চিত্র অঙ্কন করছি, এটাকে যদি আমরা এইভাবে বাড়িয়ে নিতাম তাহলে এটা সরল কোণ হয়ে যেত। আমরা এখন আর এখানে থাকলে এটা হবে 90 ডিগ্রি। আমরা এইরকম জায়গায় মাঝামাঝি জায়গাতে এই কোণটাকে তৈরি করলাম। তাহলে যে কোণটা তৈরি হবে এখানে এ বি সি, আমি ধরে নিলাম এই কোণটা হলো আমাদের 125 ডিগ্রি। 125 ডিগ্রি, এই 125 ডিগ্রি কোণ কি কোণ না এটা হবে স্থূলকোণ। 125 ডিগ্রি কোণ এ বি সি সমান সমান 125 ডিগ্রি। এই কোণটি কি হবে না এই কোণ 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি অপেক্ষা এটি বড়, আবার 180 ডিগ্রি অপেক্ষা এই কোণটি ছোট। সেই কারণে আমাদের এই 125 ডিগ্রি যে কোণটি আমরা আঁকলাম এখানে, তোমরা মূলত চাঁদার সাহায্যে এই কোণটা আঁকবে, এই স্থূলকোণটা, তো সেটা হবে কি না স্থূলকোণ। তো চলো এবার আমরা চলে যাব এই অংশটা মুছে নিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধানে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই এই 50 নাম্বার তোমাদের কাছে একদমই সহজ হয়ে উঠবে। তো চলো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে বলা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 3 মোট 12 নম্বর আছে। 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নের কয়েতে বলেছে কি না 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে যেহেতু এখানে আছে প্রত্যেকটিতে 4 নাম্বার করে, আমরা এটাকে একটু ব্যাখ্যা স্বরূপ লিখব। তাহলে প্রথমে আমরা এটাকে স্টেজ তৈরি করে নিচ্ছি কি মেশিন, এখানে মেশিন সংখ্যা, দিন সংখ্যা আর জলের পরিমাণ, জলের পরিমাণ পরিমাণ দিন মেশিন সংখ্যা কি আছে? মেশিন সংখ্যা আছে 14টি মেশিন, দিন সংখ্যা আছে 200 দিন, আর জলের পরিমাণে আছে 28,000। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে কত জল তুলবে এটা চাওয়া হয়েছে। এটাকে আমরা এবার ঐকিক নিয়মের সমাধান করব। তাহলে কি লিখব না এটা এভাবে লিখব এবারে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলে একটি পাম্প মেশিন একদিনে কম জল তুলবে, তাহলে সেটা হবে 28,000
নিচে হবে কত না 14 গুণ 200 লিটার জল তুলবে বা তুলে। এখন বলছে 20টি মেশিন 125 দিনে, তাহলে 20টি মেশিন পাম্প মেশিন কত দিনে না 125 দিনে, 125 দিনে জল তুলবে সমান 28,000 গুণ 20 গুণ 125 বাই 14 গুণ 200। এবার আমরা এদের কাটাকুটি করব, দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে নিলাম। এবার 14 দুয়ে হবে, 14 দুয়ে হলো 28 অর্থাৎ 20, আবার 2 দিয়ে যদি কাটি 2 10 20 সমান সমান 10 20তে হবে 200, 200কে আমাদের 125 দিয়ে গুণ সমান সমান হবে 125 দুগুণে 250, আর 200 শূন্য ছিল দুটো বসিয়ে নেব, তাহলে কত হবে না 25,000 লিটার, 25,000 লিটার। তাহলে উত্তরটা কি হবে না এই 14টি পাম্প মেশিন যেখানে 200 দিনে 28,000 লিটার জল তুলছে, সেখানে 20টি পাম্প মেশিন 125 দিনে জল তুলবে 25,000 লিটার। তো এই হলো আমাদের এই 4-এর কয়ের দাগের অঙ্ক। এবার এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে, এই সমস্যামূলক যে প্রশ্নগুলো, বাকি আরও 3টে প্রশ্ন, তারও সমাধান আমরা তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। এবার দেখো 4-এর ক্ষয়ের দাগের প্রশ্ন কি রয়েছে না বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষয়ের দাগের প্রশ্নে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2025 বর্গমিটার, বর্গমিটার। এবার এর বাহু সমান কি হবে? বাহু সমান, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু বার করতে হয়, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে, ক্ষেত্রফল তার বর্গমূল, অর্থাৎ বর্গমূল হবে এখানে 2025-এর। 2025-এর বর্গমূল করলে কি হবে তোমরা উৎপাদকের সাহায্যে করতে পারো। এখানে আমরা সহজেই যেটা বার করবো সেটা হলো কি, এই অংশটার এই অংশটা যদি দেখি 20, কাছাকাছি বর্গ সংখ্যা হলো কত 4, আর 25 আছে, 5 5 25, তার মানে হবে 45। তাহলে বর্গমূল করলে পাবো আমরা 45 মিটার, 45 মিটার। এখন কি বলেছে না বলেছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেটা হবে 45। তোমরা এটাকে উৎপাদকের সাহায্যেও করতে পারো, আবার ভাগ পদ্ধতির মাধ্যমেও এটার বর্গমূল করে বার করতে পারো। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন, গয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে, এখানে রয়েছে একটা সরল করতে বলা আছে। সরল অঙ্কটিতে রয়েছে কি না 3/4 ভাজিত 2/3 এর 3/8 দ্বিতীয় বন্ধনী এখানে আছে বিয়োগ 1/2 গুণ 1/2 গুণ 3/4, 3/4 যোগ 1/3 বিয়োগ 1/6 যোগ 1/12। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ, আর এখানে আছে রেখা বন্ধনী। এবার আমাদের কাজ হবে কি, এই সরল অঙ্কের প্রথমেই আমাদের কাজ করতে হবে এই রেখা বন্ধনীর।
তাহলে এই অংশটাকে আমরা এভাবে লিখব, এখানে যা আছে তাই বসে যাবে, শুধু এই অংশটাকে কাজ করে নেব। তাহলে 1-এর 6-এর সঙ্গে যদি 1-এর 12 যোগ করি তাহলে লসাগু হবে এক্ষেত্রে 12, তাহলে 6-2 12 মানে 2, আর এটা হবে 1 অর্থাৎ 3-এর 12। তাহলে এটা আমরা করব 3-এর 12। তাহলে এখানে লিখব আমরা সরাসরি 3-এর 4, এখানে ভাজিত এবং এর রয়েছে, তাহলে এর থাকার কারণে এটিও উল্টে যাবে, এখানে ভাগ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন দিলাম, তাই 3-এর 2 লিখলাম, এখানে এর পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, লিখব আমরা 8-এর 3 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 1-এর 2 গুণ 3-এর 4 যোগ, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে থাকছে 1-এর 3 যোগ, এটা করে বিয়োগ চিহ্ন থাকবে, কি বসবে না 3-এর 12 এটা বসবে, সমান সমান দিয়ে আমরা একে কাটাকুটি করছি, 4-2 8, 2-2 কেটে গেল, 3-3 কেটে গেল, অর্থাৎ এখানে পাচ্ছি কত না এখানে পাচ্ছি আমরা 3 বিয়োগ, এখানে পাবো আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে, এখানে এই গুণের কাজটি যদি করে নিই তাহলে পাবো 3-এর 8 যোগ, এখানে 1-এর 3 থেকে 3-এর 12 বিয়োগ, লসাগু হবে কত 3 আর 12 লসাগু হবে 12, 3 4-এ হয় 12, তাহলে 4 থেকে যদি 3 চলে যায় তার মানে থাকে 1-এর 12, তাহলে এটা করার পর আমাদের থাকছে কত যোগ হবে 1-এর 12, এটা হবে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, সমান সমান দিয়ে আমরা লিখব কত 3 বিয়োগ এখানে 3-এর 8 যোগ 1-এর 12, লসাগু করলে হবে 8 আর 12 লসাগু হবে 24, 8 3-এ 24 তাহলে 9, 3 3-কে 9 আর 12 2-এ 24 তাহলে 2, তাহলে হলো 9 আর 2 হবে 11, 11 24, তাহলে এটা হবে 11/24। এখন আমরা কি লিখবো এখানে যখন লিখবো তখন 3 24 হবে 72, 72 থেকে যদি 11 বাদ যায় তাহলে 72 বিয়োগ 11 বাই হবে 24 সমান সমান কত হচ্ছে না 1 কয় দাও 2, 1 দাও 2, 1 কয় দাও 7, 6 দাও 7 বাই 24, তাহলে 24 দুগুণে হবে 48, 8 40, 8 3 11 মানে 13 হবে, তাহলে 13/24 অর্থাৎ 2 পূর্ণ 13 24 হবে আমাদের এই গয়ের দাগের যে সরল অঙ্কটি তার সমাধান। আমরা অনেকগুলো স্টেপ জাম্প করে তোমাদের এটা করতে হলো, কারণ এখানে আমাদের জায়গার অভাব, সেই কারণে এভাবে করতে হলো। তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে যাবে, যেগুলো আমরা মুখে মুখে বলে দিলাম সেই অংশগুলো কিন্তু তোমরা তুলে ধরবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে। তো চলো এবার আমরা চলে যাব যে বাকি প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো 4-এর দাগের ঘ, 4-এর দাগের ঘয়ের অঙ্ক, 4-এর দাগের ঘ, 4-এর দাগের ঘয়েতে কি রয়েছে না এখানে আছে বিয়োগ গড় রয়েছে 999 বিয়োগ 976/977, এরকম ধরনের বিয়োগ থাকলে আমরা এই দুটোর মধ্যে আমরা বিয়োগ দেব। বিয়োগফল কত হবে 977 থেকে 976 বিয়োগ দিলে হয় 1, তাহলে এই অঙ্কটা থেকে অর্থাৎ এই পূর্ণ সংখ্যা থেকে 1 বিয়োগ, তাহলে 999 থেকে 1 বিয়োগ, আর এই বিয়োগফল তখন লব হয়ে যাবে, আর এখানে এই 977 হর হয়ে যাবে, সমান সমান তাহলে কি হচ্ছে না 998 পূর্ণ 1-এর 977 হবে, এটা হবে এর উত্তর। আমরা এটাকে যেভাবে আমরা বিয়োগ করি ভগ্নাংশের সেভাবেও করা যায়। এখানে 999 এর জায়গায় আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1 সমান 999, সেটা থেকেও করা যায়। এখানে আমরা তা না করে আমরা এখানে আরও সহজেই করেছি অঙ্কটির সমাধান। এখানে এই দুটোর বিয়োগফল কত না 1 হচ্ছে,
সেই বিয়োগফলটা কি করেছি, এই 999 পূর্ণ সংখ্যা থেকে একটি পূর্ণ সংখ্যা তাকে বিয়োগ করে নিলাম এবং সেই 1কে লব করে এই হর যা ছিল তাই রইল, অর্থাৎ 977। তাহলে উত্তর হলো 998 পূর্ণ 1-এর 977। তো এই গেল আমাদের 4-এর দাগের অঙ্কগুলির সমাধান। এবার আমরা চলে যাব 5-এর দাগের যে প্রশ্ন, সেখানে রয়েছে একটি প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে, বলেছে 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের বৃত্তচাপ ও বৃহত্তম যে চিহ্নিত করো। তো আমাদের বৃত্তটির অঙ্কন করে তার বৃত্তচাপ এবং বৃহত্তম জ্যাকে চিহ্নিত করতে বলা আছে। তো দেখো, আমরা 3 সেমি প্রথমে একটা ব্যাসার্ধ বলেছে, সেই রূপ মাপ নিয়ে তোমরা খাতাতে স্কেল বসিয়ে 3 সেমি মেপে নেবে। 3 সেমি, এই 3 সেমি মাপের নিয়ে সেই মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করবে। এই রূপ একটা বৃত্ত অঙ্কন করাবে। এই হবে একটা 3 সেমি, এটা হবে কেন্দ্র, এটা হলো একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এটা হলো ও, এটার নাম দিলাম আমরা এ। এই ব্যাসার্ধের একটা 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করা হলো। এবার চাপ বলতে কি না, আমাদের এক্ষেত্রে চাপ হবে দুটো ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ বলতে পরিধি এবং কেন্দ্রের যোগফল। পরিধির যে কোনো একটি বিন্দুর সঙ্গে যদি আমরা কেন্দ্রের যোগ করি, তাহলে কেন্দ্রকে যোগ করি বা জুড়ে দিই, তাহলেই হবে সেটা ব্যাসার্ধ। এখন এটা হবে একটা চাপ আর এটা হবে একটা চাপ। এই চাপটা হবে উপচাপ আর এই চাপটা হলো আমাদের অধিচাপ। তাহলে এখানে আমরা লিখলাম কি, এটা লিখলাম আমরা বি। এখন এটা যদি হয় পি আর এটা যদি হয় কিউ, তাহলে এটিও একটি চাপ। এই চাপটার নাম হলো কি না, এখানে এ পি বি একটি চাপ, এটা হলো উপচাপ। আর এখানে এই এ কিউ বি এটা হলো একটা অধিচাপ। এই এ কিউ বি এটা হলো একটা অধিচাপ, এটা হবে চাপ, এটা হলো চাপ। আর যে হলো কাকে বলে না, বৃত্তের যে কোনো পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল। এখানে এটিও একটি জ্যা, এটিও একটি জ্যা, এরা প্রত্যেকেই জ্যা। কিন্তু যেহেতু বলেছে বৃহত্তম জ্যা, তাহলে বৃহত্তম জ্যা অবশ্যই কি হবে না, এই কেন্দ্রগামী হবে, তার মানে ব্যাস হবে, কেন্দ্রগামী হবে। তাহলে এখানে এই এম এন হলো একটা, এই এম এন হলো বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা, যাকে আমরা কি বলতে পারি, ব্যাসও বলতে পারি। জ্যা সমান সমান হলো কি না ব্যাস, বৃত্তের ব্যাস। এই এম এন হলো বৃত্তটির একটি জ্যা এবং সেই সঙ্গে একটি ব্যাসও বটে। তো এই হলো আমাদের এই 5-এর দাগের প্রশ্নের সমাধান, যেখানে আমরা একটা 3 সেমি দৈর্ঘ্য নেব, স্কেল দিয়ে মেপে নেব এবং আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সেই 3 সেমি মাপে একটা বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তের আমাদের এই চাপ অর্থাৎ দুটো ব্যাসার্ধ দ্বারা যে পরিধির অংশ নিয়ে গঠিত, সেই অংশটাকে বলবো আমরা চাপ। তাহলে এখানে এই এপিবি হলো একটা চাপ, যাকে বলবো আমরা উপচাপ বলতে পারি যেহেতু এটা ছোট। আর এই অংশটা হলো অধিচাপ, অর্থাৎ বড় অংশটাকে বলবো আমরা অধিচাপ। আর এই এম এন হলো জ্যা, এগুলিও জ্যা, যেহেতু পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফলই হলো জ্যা, তাই এগুলিও জ্যা, আবার এটিও জ্যা।
কিন্তু এই যে যেহেতু কেন্দ্র দিয়ে গেছে তাই এটি হবে সবচেয়ে বড় যে, যাকে বলা হচ্ছে ব্যাস। তো এই গেল 5-এর দাগের প্রশ্ন। এবার রয়েছে 6-এর দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের শেষ প্রশ্নের সমাধান আমরা এই পর্বেই তুলে ধরছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে বলেছে একটি সমকোণ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ ও একটি সরল কোণের ছবি অঙ্কন করো। নাম দিয়ে লিখবে। তাহলে বলেছে কি সমকোণ। সমকোণ মানে যে কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা সমকোণ তৈরি করলাম, এটা হবে 90 ডিগ্রি সমকোণ, এটা হবে সমকোণ। নাম দেব আমরা কি না এ বি সি। এ বি সি, এ বি সি এটা হবে সমকোণ, 90 ডিগ্রি কোণ করে আমাদের এটা অঙ্কন করতে হবে। তারপরে বলা আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90-এর থেকে ছোট কোণ হবে এমন একটা কোণ, এইরূপ একটা কোণ আঁকলাম, এর নাম দিলাম আমরা পি কিউ আর। এই কোণটির মান আমাদের কাছে কত না 50 ডিগ্রি। এটা 50 ডিগ্রি একটা কোণ এঁকেছি, তাহলে এটা কি হবে না সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ। এবার এই সূক্ষ্মকোণের পরে আমরা অঙ্কন করব কি না একটা স্থূলকোণ বলেছে, যে কোণের মান হবে 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম বা ছোট। তাহলে এভাবে ছবিটা আঁকতে পারি আমরা, এভাবে। নাম দিলাম আমরা এম এন ও। এই কোণটির মান আমরা ধরলাম 120 ডিগ্রি, এটা হবে স্থূলকোণ। স্থূলকোণ, এটা হবে স্থূলকোণ। আর রয়েছে কি না একটা সরল কোণের চিত্র অঙ্কন করতে বলেছে। সরল কোণ আমরা এভাবে লিখব, এখানে দিলাম এখানে এক্স, এখানে ওয়াই, আর এটা দিলাম আমরা জেড। এই কোণটি হবে আমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণটি হলো আমাদের একটি সরল কোণের চিত্র। তো এই 4টি কোণ, একটা হলো 90 ডিগ্রি যেটা সমকোণ বলছি, এটা হলো স্থূলকোণ সূক্ষ্মকোণ যেটা হলো 50 ডিগ্রি করেছি আমরা, 50 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ কারণ 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ যেটি 180 ডিগ্রির তুলনায় ছোট আর 90 ডিগ্রি অপেক্ষা বড় এমন একটা কোণ, সেটা হলো 120 ডিগ্রি MNO। আর এখানে নাম দিয়েছি XYZ নামে 180 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, এটা হলো একটা সরল কোণ। তো এই ছিল আমাদের এই পর্বের পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্র 2024, অর্থাৎ এই তৃতীয় পর্যায়ক্রমিক বা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির একদম চূড়ান্ত পর্বের শেষ প্রস্তুতি স্বরূপ আমরা আরও অতিরিক্ত বেশ কিছু প্রশ্নপত্রের সমাধান তুলে ধরব। তার মধ্যে একটি হলো এটি। আমরা গত বেশ কয়েকটি পর্বে ধরে ধরে তোমাদের বিভিন্ন প্রশ্ন বিচিত্রা বা প্রশ্নপত্রের মাধ্যমে সমাধান তুলে ধরেছি, তারই আরও একটি সাজেশন ভিত্তিক প্রশ্নের সমাধান তুলে ধরলাম। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও কয়েকটি প্রশ্নপত্রের সমাধান তুলে ধরব, যাতে করে আগামী আর 2-5 দিনের মধ্যে ঘটে চলা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা সম্পূর্ণরূপে 50-এ 50 পেতে পারো, সেই রকমই প্রশ্নপত্রের সমাধান তুলে ধরছি। তো সেই কারণে অবশ্যই যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে এরকমই আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। নমস্কার।